কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নিবে, আমি শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। তার ছোট সময় নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ। তার বিভিন্ন নামে ডাকা হতো, যেমন সাক্যমুনি বলা হতো, সাক্ষ্য সিংহ বলা হতো, লাইট অফ এশিয়া বলা হতো। এটা একটা গ্রন্থ ছিল আর্নল্ডের, তো তাকে আবার লাইট অফ এশিয়া বলা হয়। তারপর হচ্ছে বৈদ্যরাজ বলা হয়, মহাবৈদ্য বলা হয়, তথাগত বলা হয়, অঙ্গিরজ বলা হয়, এগুলো তার উপাধি ছিল। তারপর জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলের আচ্ছা নেপালের নেপালের তরাই অঞ্চলে অবস্থিত কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে, যেটাকে বর্তমানে রুমেনদেই বলা হয়। তারপর হচ্ছে গ্রামে আম্রকুজ শাল গাছের নিচে এবং শাক্য ক্ষত্রিয় বংশে তার জন্ম হয়েছিল। জন্মের পরপরই তার শরীরে 32 জন মহাপুরুষের চিহ্ন দেখা গিয়েছিল। অশোকের রুমেনদেই শিলালিপি বুদ্ধের জন্মের প্রমাণ দেয় বা প্রমাণ করে। অশোক লুম্বিনীর ধর্মীয় কর বাতিল করেছিল, কারণ লুম্বিনী বা রুমেনদেই যেহেতু গৌতম বুদ্ধের সেখানে জন্মস্থান ছিল, সে কারণে অশোক বৌদ্ধ ধর্মের, যেহেতু অশোক নিজে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তো সে কারণে তিনি সেখানে ধর্মীয় করটাকে তুলে দিয়েছিল এবং সেখানের ভূমিকর তিনি 6 ভাগের 1 ভাগ ছিল, সেটাকে গিয়ে তিনি কমিয়ে 8 ভাগের 1 ভাগ করেছিল। পিতা হচ্ছে শুদ্ধোধন এবং মাতা ছিল হচ্ছে গোত্র গৌতম, এদের গোত্র হচ্ছে গৌতম ছিল। তো সেই সূত্রে গৌতম বুদ্ধরও গোত্র হচ্ছে গৌতম ছিল। শাক্যরা নিজেদের ইক্ষ্বাকু বংশের ক্ষত্রিয় মনে করত। বুদ্ধের মা মহামায়া, তিনি ছিলেন কৌলীয় রাজবংশের রাজকন্যা এবং বুদ্ধের জন্মের 7ম দিনে তিনি মারা গেছিল মহামায়া। তো যেহেতু 7 দিন পরেই মারা গেছিল, তো তার বিমাতা বা মাসি প্রজাপতি গৌতমী এই গৌতম বুদ্ধকে লালন পালন করে বড় করেছিল। কৌন্ডিন্য এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ চক্রবর্তী একজন রাজা হবে অথবা সন্ন্যাস হবে। স্ত্রী 16 বছর বয়সে তিনি যশোধরাকে বিয়ে করেছিলেন এবং শাক্য বংশ অর্থাৎ গৌতম বুদ্ধ শাক্য বংশ ছিল আর যশোধরা কৌলীয় বংশ ছিল। তো বলা হচ্ছে যে এই সময় শাক্য এবং কৌলীয় প্রজাতন্ত্রের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার অন্য নাম ছিল হচ্ছে এই গৌতম বুদ্ধের যে স্ত্রী ছিল যশোধরা, তাকে আবার অন্য নামে বলা হতো বিম্বা, গোপা, বটকচ্ছনা বলা হতো। পুত্র হচ্ছে রাহুল ছিল। 563 খ্রিস্টপূর্বাব্দে তার মা স্বপ্ন দেখেছিলেন যে একটি সাদা হাতি তার সুরে একটি পদ্ম ফুল ধারণ করে তার গর্ভে প্রবেশ করছে। তো এই দৃশ্যটা অঙ্কিত রয়েছে ভারত স্তূপের বেদিতে। তো হাতি হচ্ছে গৌতম বুদ্ধের গর্ভ ধারণের প্রতীক আর পদ্ম ফুল হচ্ছে তার জন্মের প্রতীক ছিল। এবার হচ্ছে গৃহ পরিত্যাগ। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং গৃহত্যাগের এই ঘটনাকে মহাবিনী নিষ্ক্রমণ বলা হয়। আর এটা একটু মনে রাখবে যে এই ঘটনাগুলো এইগুলোই কিন্তু ধরো যে এসএসসিতে আসার সম্ভাবনা সর্বাধিক। মানে অ্যাকচুয়ালি এসএসসিতে ধরো যে 5-6টা প্রশ্ন বা 10-12টা প্রশ্ন একটু ক্রিটিক্যাল দেয়, বাকি তো সবই একদম সহজ সরল। তো এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রচুর। যে মহাবিনী নিষ্ক্রমণ গৌতম বুদ্ধের কোন ঘটনাকে বলা হয়, সেটা হচ্ছে গৃহত্যাগের ঘটনাকে। আর গৌতম বুদ্ধের যত কিছু জীবনে ঘটনা হয়েছিল সবকিছু পূর্ণিমাতে, একমাত্র এই ঘটনাটা যেটা হচ্ছে গৃহত্যাগ করেছিল এই সময় আমাবস্যা ছিল। মধ্যম নিকায়ে বুদ্ধের মহাবিনী নিষ্ক্রমণ এবং মহাবোধির বর্ণনা রয়েছে। সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করেছিল তার ঘোড়ার নাম হচ্ছে কণ্ঠক এবং সারথী ছন্দ, এই তাদেরকে নিয়ে তিনি গৃহত্যাগ করেছিল। গৃহত্যাগের পর গৌতম বুদ্ধ অনিমা নদীর তীরে অনুপেনিয়া নামক স্থানে মাথা মুন্ডন করেছিলেন এবং সন্ন্যাসীর বস্ত্র পরিধারণ করে এবং কণ্ঠক ও ছন্দকে সেখান থেকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তাদেরকে চলে যেতে বলেছিলেন। এবং অনুবেনিয়া সেই জায়গাতে যেহেতু ওদেরকে চলে যেতে বলল, সেই জায়গাতেই তিনি তাদের জন্য একটা স্মৃতির জন্য বিহার নির্মাণ করেছিল। আচ্ছা, এই যে চূড়ামণি এবং কণ্ঠগ্রাম বিহার সেখানে নির্মাণ করেছিল। আচ্ছা, মাইকগুলো একটু অফ করে দাও, হ্যাঁ, কারণ করা আছে মাইক। আচ্ছা, এবারে এখানে দেখো রয়েছে 4টি দৃশ্য যা গৌতম বুদ্ধের
গৃহত্যাগের সৃষ্টি করেছিল। কেন তিনি গৃহত্যাগ করেছিলেন? যে চারটা তিনি দৃশ্য দেখেছিলেন, একজন হচ্ছে বৃদ্ধ মানুষ দেখেছিলেন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখেছিলেন, 3 নম্বরে তিনি মৃত ব্যক্তিকে দেখেছিলেন। এগুলো তার মনে একটা ধরো যে ব্যাধি সৃষ্টি করেছিল, এবং যেটা 4 নম্বর ছিল সেটা হচ্ছে সন্ন্যাসী। তো সেটাকে তিনি তার একটা আশার আলো দেখতে পেরেছিলেন। তো এইগুলো যে জড়া ব্যাধি রোগ, এগুলো যে কি কারণে হচ্ছে, তার মনে যে বিভিন্ন প্রশ্ন, সে কারণেই তিনি এর সন্ধানের জন্যই তিনি কিন্তু ধরো যে গৃহত্যাগ হয়েছিলেন। এই 4টি দৃশ্য মধ্যম নিকায়ে বর্ণনা রয়েছে। ডিডি কোশাম্বী দামোদর ধর্মানন্দ কোশাম্বীর বুদ্ধের গৃহত্যাগের কারণ হিসাবে শাক্য ও কলিয়দের মধ্যে রোহিণী নদীর জলের বিরোধকে উল্লেখ করেছিলেন। তো যাই হোক, এটা যদি স্পেসিফিক ভাবে ডিডি কোশাম্বীর কথা উল্লেখ করে, তখন এটা তোমরা দিবে শাক্য আর কলিয়দের মধ্যে। শাক্য হচ্ছে গৌতম বুদ্ধের, আর কলি হচ্ছে তার যে স্ত্রী ছিল। এবার এই যে মানে জড়া ব্যাধি এগুলো যে দেখলো, তো কেন এই জড়া ব্যাধি, কেন মানুষ এত কষ্ট ভোগ করছে, সেইগুলো সন্ধানের জন্য তিনি গুরুর সন্ধান করলো। তখন তিনি বৈশালীতে আসলো। বৈশালীতে এসে গুরু আলার কালামের সাথে তিনি সাক্ষাৎ করলো, যিনি তাকে সাংখ্য দর্শনের শিক্ষা দিয়েছিলেন। তো এটাও মনে রাখবি যে সাংখ্য দর্শনের শিক্ষা কার কাছ থেকে গৌতম বুদ্ধ নিয়েছিলেন। তো এখানে তো আমি ডিটেলসটা দিইনি। তো এখানে কিন্তু আলাল কালাম তার যে প্রশ্ন ছিল সেগুলো মানে স্যাটিসফ্যাকশন তিনি ফিল করতে পারেনি গৌতম বুদ্ধ, বা তিনি সন্তুষ্টি হয়নি। দ্বিতীয় গুরু রাজগিরিয়ে গেল, রুদ্রক রামপুত্রের কাছে যান, কিন্তু সিদ্ধার্থ এখানেও কিন্তু সন্তুষ্ট হয়নি। এরপরে শেষ পর্যন্ত তিনি উরুবেলায়, বর্তমানে বোধগয়ায় যান, এবং সেখানে তিনি তার 5 জন শিষ্যকে নিয়ে, যেমন হচ্ছে বপ্র, ভদ্রীয়, অশ্বজিৎ, মানব, কণ্ডিন্য, এদেরকে নিয়ে ব্রাহ্মণ্য ভক্তের সাথে দেখা করেন। এবং এই সময় আচ্ছা সুজাতা পাস, এখানে আমি এইটুকু আপাতত বলি যে এই 5 জন শিষ্যকে নিয়ে যিনি তার প্রশ্নের সন্ধান খোঁজার জন্য তিনি তপস্যা করার জন্য বসেছিল, তো তখন তিনি দুর্বল হয়ে পড়েছিল। দুর্বল হয়ে পড়াতে তিনি সুজাতার কাছে গিয়ে পায়েস খেয়েছিল। এই কারণে তার 5 জন শিষ্য রেগে গেছিল। তখন ওই উরুবেলায় গৌতম বুদ্ধকে ছাড়ে তারা হচ্ছে সেখান থেকে চলে যেত। গৌতম বুদ্ধ সেখানে তিনি তপস্যায় মগ্ন ছিলেন। তারপরে দেখো এখানে জ্ঞানে অর্জন বা নির্বাণ লাভ। 35 বছর বয়সে সিদ্ধার্থ সোনপাত গ্রামে নিরঞ্জনা নদীর তীরে বৈশাখী পূর্ণিমা তিথিতে 49তম দিনে উরুবেলায় একটি অশ্বত্থ বা পিপল গাছের নিচে জ্ঞান লাভ করেছিল বা নির্বাণ লাভ করেছিলেন। পরে এই গাছকে বোধিবৃক্ষ বলা হয়। জ্ঞান অর্জনে এই ঘটনাকে বলা হয় সম্মতি। জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ নামে তিনি পরিচিত হন। তারপর হচ্ছে তো যাই হোক, এটা আমি দিয়েছি, যদিও মনে হয় না আসবে। যখন তিনি ধ্যান করেছিলেন, মার দেবতা বা কাম দেবতা তাকে প্রলোভন দেখিয়ে তার তপস্যা ভগ্ন করার চেষ্টা করেছিল, সেটা তিনি সফল হতে পারেনি। বৌদ্ধ ধর্মের মহাবজ্ঞ অনুসারে তিনি প্রথম হচ্ছে তাপসুক বা ভল্লিক নামক 2 শূদ্র যাযাবরকে তিনি অনুসারী বা শিষ্য করেছিলেন। এবার দেখো যে বোধিবৃক্ষের এখানে একটু হালকা করে বর্ণনাটা দিয়েছি, দেখে নিবে। যে অশোকের স্ত্রী যে ছিল তিস্যরক্ষিতা, তিনি এই গাছের ব্যাঘাত ঘটিয়েছিলেন। কারণ হচ্ছে বলা হচ্ছে যে অশোক নাকি অধিক পরিমাণে সেই বোধিবৃক্ষের সময় দিতেন তার স্ত্রীদের তুলনায়, এই কারণে তিনি বোধিবৃক্ষের ব্যাঘাত ঘটিয়েছিলেন। এদিকে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গও সেই গাছের ব্যাঘাত ঘটিয়েছিল। তারপর হুন্ডাজ, মিহিরকুল, মিহিরকুল জানো যে তিনি হচ্ছে শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তিনিও কিন্তু বোধিবৃক্ষের ব্যাঘাত ঘটিয়েছিল। চতুর্থ হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্কও ব্যাঘাত ঘটিয়েছিল। তো এই কারণে বলা হচ্ছে গৌতম বুদ্ধের পতনের কারণ এগুলোকে ধরা হচ্ছে, এরা ব্যাঘাত ঘটিয়েছিল গৌতম বুদ্ধের, বা বৌদ্ধ ধর্মের বিরোধিতা করেছিল। তারপরে তুর্কিরা তো আছেই, যে বৌদ্ধ বিহারগুলো ধ্বংস করেছিল, তাদেরকে সবাইকে হত্যা করেছিল। চতুর্থবার 1876 সালে একটি ঝড়ে এই গাছটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যদিও সর্বপ্রথম অশোক নিজেই একটি শাখা কেটেছিলেন, এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার যে পুত্র ছিল মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রা, তাদেরকে সেই বোধিবৃক্ষের একটি শাখা নিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। পরবর্তীকালে 1880 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম শ্রীলঙ্কা থেকে একটি শাখা নিয়ে আসেন এবং এটিকে পুনরায় প্রতিস্থাপন করেছিলেন। যাই হোক, এটা একটু হালকা করে দিয়েছি। এবারে চলে আসো আবার মূল আলোচনা পড়বে। তো যখন তিনি জ্ঞান লাভ করলো, তো প্রথম উপদেশ দিল, বা যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়, ধর্মের প্রসার। তো এইখান থেকে দেখো, ফার্স্ট হচ্ছে উরুবেলা থেকে বুদ্ধ বারাণসীর কাছে অর্থাৎ সারানাথে আসেন, এবং সেখানে তিনি ঋষিপত্তন বা যেটাকে মৃগবধ বা ডিয়ার পার্ক বলা হয়, সারানাথে এটা অবস্থিত। সেখানেই তিনি ওই যে 5 জন যে তার শিষ্য ছিল,
যারা হচ্ছে গৌতম বুদ্ধে যখন পায়েস খেলো তার বিরুদ্ধাচারণ করে উরুবেলাতে গৌতম বুদ্ধকে ছাড়ে চলে গেছিল, আবার সেই জায়গায় তাদেরকে তার ধর্মের বাণী দিল এবং তারা খুশি হয়ে বা সন্তুষ্টি হয়ে তাদের আকৃষ্ট হয়ে গৌতম বুদ্ধের প্রতি তারা পুনরায় কিন্তু গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলো। এই যে পাঁচজন নাম দিয়েছি আমি, বপ্র, ভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম, কৌণ্ডিন্য। তবে আমার এই কৌণ্ডিন্য নামটা নিয়ে সন্দেহ আছে, আমি এটা বলে রাখি। যদি তোমরা সৌরভ কুমার চৌবের বই দেখো, তারপরে কেসি শ্রীবাস্তবের বই দেখো, প্রাপ্য সিং প্রজাপতির বই দেখো, তোমরা কৌণ্ডিন্য নামটা পাবে না। আর আমারও সন্দেহ হয়, যেহেতু কৌণ্ডিন্য গৌতম বুদ্ধের পিতাকে বলেছিল যে তিনি একজন হয় বড় শাসক হবেন, না হলে সন্ন্যাস হবেন, তো কি করে তার শিষ্য হতে পারে? তো এই নামের পরিবর্তে ওই বইগুলোতে কি দেওয়া আছে বলতো? অজ দেওয়া আছে, জয় জয়, অজ দেওয়া আছে নামটা। আর যদি আবার তোমরা দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় দেখো তাহলে কৌণ্ডিন্য দেওয়া আছে। তো যাই হোক, যেহেতু আমাদের তোমাদের আমি এসএলএসটির জন্য পড়াচ্ছি, তার জন্য আমি কৌণ্ডিন্য নামটাই দিয়েছি। কিন্তু যদি আবার নেট সেটের হতো আমি কৌণ্ডিন্য নামটা দিতাম না। আমি জানি যদি নেট সেটের পরীক্ষা হয় তাহলে কৌণ্ডিন্য কখনোই নেবে না ওরা। এই পাঁচজন ব্রাহ্মণকে তিনি উরুবেলায় ছাড়িয়ে দিয়েছিলেন। তো মহাত্মা বুদ্ধের প্রথম উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। যে আমি যেমনটা বললাম, গৃহত্যাগকে মহাবিনী নিষ্ক্রমণ বলা হয়। তারপর হচ্ছে বুদ্ধের প্রথম উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এগুলো মনে রাখবে, কিন্তু এগুলোই আমাদের ধরো যে এসএলএসটি বা এসএসসি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। সারনাথে গৌতম বুদ্ধ প্রথম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ধর্ম উপদেশ সম্মুক্ত নিকায় অর্থাৎ সূত্র পিটকে উল্লেখ রয়েছে। এবার দ্বিতীয়বার তিনি কোথায় ধর্ম উপদেশ দিয়েছিলেন? ভগবান বুদ্ধ গিদ্ধকূট পর্বতে রত্নগিরি মগধ, যা সমস্ত সংবেদনশীল প্রাণীর দুঃখ কষ্টের অবসানের পথ দেখায়। আর এখানেই ধরো যে তিনি বহু ধর্ম সুখায় আর বহু ধর্ম সুখায় নামক যে ছিল সেই মন্তব্যটা এখানেই তিনি করেছিলেন। তো এই জায়গাটা একটু মনে রাখবে যে তিনি দ্বিতীয় উপদেশটা কোথায় দিয়েছিলেন? গিদ্ধকূট পর্বতে। তারপরে তৃতীয়বার তিনি অমরাবতী বা ধান্যকটক তৃতীয়বার ধর্ম উপদেশ বা তার বাণী দিয়েছিলেন। একে বলা হয় তৃতীয় ধর্মচক্র প্রবর্তন। এখান থেকেই তন্ত্রশাস্ত্রের উৎপত্তি হয়। দেখো, আমাদের প্রথমটা হচ্ছে যেটা সারনাথে, সেটাই মূল বা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়টা হালকা করে মনে রাখবে, যেন প্রশ্ন আসলে বলতে পারো। তৃতীয় তিনি মগধকে নিজের প্রচার কেন্দ্রে পরিণত করেছিলেন। মজ্জিম নিকায়ে বর্ণনা রয়েছে, কৌশল দাস প্রসঞ্জিৎ বুদ্ধ সম্পর্কে বলেছিলেন। তো এটা তার মন্তব্যটা আমি না করে ডিরেক্ট বলছি, যে তিনি বলেছিলেন যে বুদ্ধ কৌশল থেকে, আমিও কৌশল থেকে, বুদ্ধর বয়স 80 বছর, আমারও 80 বছর। তো এই মন্তব্যটা করে তারপরে যদি বলা হয় যে এমন ধরনের কোন শাসক মন্তব্য করেছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এটা এই কারণে বলেছিল তিনি, যে তার এটা বলাতে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে তাহলে আমিও গৌতম বুদ্ধের অনেক কাছের মানুষ। প্রসেনজিতের স্ত্রী মাঙ্গদিয়া গৌতম বুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তো নাকচ করে দিয়েছিল গৌতম বুদ্ধ। বুদ্ধ এবং বিম্বিসার প্রথমবার রাজগৃহে মিলিত হয়েছিল বা তাদের মধ্যে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, এবং বিম্বিসারের স্ত্রী ক্ষেমা এবং তার বিম্বিসারের পুত্র অভয় বুদ্ধের শিষ্যত্ব লাভ করেছিল। বিম্বিসার সর্বপ্রথম হচ্ছে ধরো যে গৌতম বুদ্ধকে দান করা বিহার হচ্ছে এই বিম্বিসার দ্বারা বেনুবন বিহার সংঘকে দান করেছিলেন। এটি হচ্ছে দান করা প্রথম বিহার ছিল, এটা মনে রাখবে। তিনি বুদ্ধকে সেনাপতির অফার করেছিলেন, তবে গৌতম বুদ্ধ সেটাকে অ্যাকসেপ্ট করেনি। বিম্বিসারের পুত্র অভয় ছিলেন আম্রপলির স্ত্রী, আম্রপলি যে বিম্বিসারের স্ত্রী ছিল তার পুত্র ছিল। বুদ্ধ পাটলিপুত্রের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিল যে এটি ভারতের একটা সময় প্রধান নগরে পরিণত হবে। আর সেটা তো জানোই যে প্রাচীন ভারতে আমাদের একটা বিখ্যাত জায়গা ছিল পাটলিপুত্র, এবং সেটা জনপ্রিয় হয়েও ছিল। সারিপুত্র এবং মুদগলায়ন উভয়ই ব্রাহ্মণ রাজগৃহেই বৌদ্ধ ধর্মের ধরো যে দীক্ষা নিয়েছিলেন বা শিষ্যত্ব লাভ করেছিলেন। উভয়ে কিন্তু ব্রাহ্মণ ছিল, এরা হচ্ছে দুজনে রাজগৃহ থেকে ছিল। কপিলাবস্তুতে গৌতম বুদ্ধ আনন্দ অর্থাৎ ব্যক্তিগত তার সেবক ছিল, এই আনন্দ, এবং উপালি, অনিরুদ্ধ, তারপর হচ্ছে দেবদত্ত, এরা সবাই শিষ্যত্ব লাভ করেছিল। বৈশালীর লিচ্ছবিরা তাকেই অর্থাৎ গৌতম বুদ্ধকে রাজার মতো স্বাগত জানিয়েছিল। যেমন হচ্ছে একজন রাজা আসলে একদম বিশাল সমারোহের আয়োজন করা হয়, ঠিক একই রকম ভাবে গৌতম বুদ্ধ যখন বৈশালীতে গিয়েছিল তাকে রাজার মতো করে আয়োজন করে স্বাগত জানিয়েছিল, এবং কুঠাগড় শাহ মহাবন বা বিহার ধরন তাকে দান করা হয়েছিল। বৈশালীর আম্রপালি
আম্রবাটিকা বিহার দান করেছিলেন। এখানেই পরম শিষ্য আনন্দের অনুরোধে বিমাতা প্রজাপতি গৌতমীকে বুদ্ধ সঙ্গে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। তো এখানে অনেকজন অনেক রকম কথা বলে, আমি এটা অনেক বই থেকে দেখেছি এটা নিয়ে, আর আমার কোনো কনফিউশন নেই যে যদি বলা হয় গৌতম বুদ্ধ কার অনুরোধে ধরো যে ওই নারীদের সঙ্গে প্রবেশ করার অনুমতি দিয়েছিল, সেটা হচ্ছে আনন্দের অনুরোধে। আর তার বিমাতা প্রজাপতি গৌতমীর অনুরোধে তিনি আলাদা করে নারীদের জন্য ধরো যে নারী সঙ্গের প্রতিষ্ঠা করেছিল। এই দুটোর মধ্যে এই যে ছোট ডিফারেন্সগুলো একটু মনে রাখবে, কনফিউশন হওয়ার কিছু নেই। এইভাবেই বৈশালীতে মহিলাদের সঙ্গে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল আনন্দের অনুরোধে। এই সময় বুদ্ধের পিতার মৃত্যুর খবর পেয়েছিল। কৌশাম্বীর রাজা বৎসরাজ উদয়ন তিনি পিণ্ডল ভরদ্বাজ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ঘোষিতরাম বিহার দান করেছিলেন তিনি। অবন্তীর রাজা পদ্মত মহাকাচ্যায়ন দ্বারা উপদেশ নিয়েছিলেন, কারণ অবন্তীর রাজা পদ্ম যখন গৌতম বুদ্ধকে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন তখন গৌতম বুদ্ধ ঝড়ে বয়স হয়ে গেছিল, তো সেখানে তিনি যায়নি। তো ওই মহাকাচ্যায়ন ধরো যে অবন্তীরে ছিল, তো ওই মহাকাচ্যায়ন তখন অবন্তীতে গিয়েছিল এবং তাকে বৌদ্ধ ধর্মের জ্ঞান প্রদান করেছিল এবং তার শিষ্যত্ব লাভ করেছিল। এবারে কারা কোন বিহার দান করেছিল এখানে একে একে দেওয়া আছে, যেমন হচ্ছে জেদবন বিহার শ্রাবস্তী থেকে, ন্যাগ্রদারাম বিহার কপিলাবস্তু থেকে, কুঠাগোসলা তারপর হচ্ছে আম্রবন বৈশালী থেকে, বেনুবন বিহার যষ্টিবন এগুলো হচ্ছে রাজগৃহ থেকে, শ্বেতবন হচ্ছে বোধগয়া থেকে। বৌদ্ধ ধর্মের সর্বাধিক প্রচার এবং বুদ্ধের সর্বাধিক অনুসারী বা শিষ্য বলতে পারো, এবং বুদ্ধের সর্বাধিক উপদেশ, বুদ্ধের সবচেয়ে বর্ষাকাল বা সর্বাধিক বর্ষাবাস কাটিয়েছিলেন তিনি, সবই কিন্তু হচ্ছে কৌশলের রাজধানী শ্রাবস্তীতে। এটা একটু মনে রাখবে। শ্রাবস্তীর প্রধান বিহার সমূহ এগুলো সবই হচ্ছে শ্রাবস্তী থেকে তিনি লাভ করেছিলেন, ন্যাগ্রদারাম, জেদবন, পূর্বরাম, মল্লিকারাম বিহার এগুলো। তারপর হচ্ছে কৌশলে অনাথপিণ্ড নামক একজন ধনী বণিক রাজকুমার জেতার কাছ থেকে 18 কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে জেদবন বিহার কিনেছিলেন। তো এই অনাথপিণ্ড ব্যবসায়ী তিনি হচ্ছে জেদবনটা বুদ্ধকে দান করেছিলেন। এই ঘটনার উল্লেখ রয়েছে ভারত স্তূপে। হ্যাঁ, এত গভীরে তো দরকার নেই, যেমন হচ্ছে রাজকুমার জেদবনের কাছ থেকে কিনেছিলেন, এগুলো তোমাদের জাস্ট আমি ঘটনাগুলো দিয়েছি যেন ফ্যাক্টের সাথে সাথে কিছুটা ইতিহাস জানা থাকলে তোমাদের একটু পড়তে ভালো লাগবে, সে কারণে আমি কিছু কিছু দেওয়া মনে হয়েছে বলে আমি দিয়েছি। কোশলের রাজা প্রসেনজিৎ তার পরিবারের সাথে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং বুদ্ধকে পূর্বরাম বিহার দান করেছিলেন। শ্রাবস্তীতে অবস্থানকালে বুদ্ধ অঙ্গুরিমাল নামক একজন ডাকাতকে বৌদ্ধ ধর্ম অন্তর্ভুক্ত করেছিলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। প্রজাপতি গৌতমীর পরে বুদ্ধ যশোধারা অর্থাৎ তার যে স্ত্রী যশোধারা, খেমা বিম্বিসারের স্ত্রী, আম্রপালি, এটাও ইনিও হচ্ছে বিম্বিসারের স্ত্রী, বৈশালীর রাজকুমারী ছিল। এরা সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত হলো, সবাই নারী ছিল এরা। আর বৌদ্ধ ধর্মে বা নারীদের মধ্যে প্রথম শিষ্যত্ব লাভ করেছিল বা ধরো যে ভিক্ষুণী হয়েছিলেন কিন্তু তার বিমাতা প্রজাপতি গৌতমী। বিম্বিসারের যে রাজকীয় চিকিৎসক ছিল জীবক, সেই জীবক বুদ্ধ এবং বুদ্ধ সঙ্ঘের চিকিৎসার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছিল এই জীবক, এবং সঙ্ঘের ভিক্ষুকদের তর্পণ থেকে বা বিভিন্ন রোগ ব্যাধি থেকে অব্যাহতি দিয়েছিলেন তিনি। বুদ্ধ তার প্রথম বর্ষাকাল সারনাথে, বারাণসী, মূল গুন্দকুটি বিহারে এবং শেষ বর্ষাকাল তিনি ভেলুগ্রাম বিহারে কাটিয়েছিলেন। বর্ষাবাস আমি আগেও বলেছি, বর্ষাবাস হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমি প্রথম থেকে জয়েন করতে পারিনি, সেই জন্য একটা জিনিস বুঝতে পারিনি, একটু বলে দেন না। আমি ভিডিওটা রেকর্ডিং করেছি। বুদ্ধদেব, হ্যাঁ বলো বলো। স্যার বলছে বুদ্ধদেব কোন মহাজন পদে জন্মগ্রহণ করেছে, যদি হয়তো বিজি হবে। ওরকম করে তো আচ্ছা আচ্ছা, আমি এটা তোমাকে বলে দিচ্ছি একটু পরে, আমাকে দেখতে হবে তাহলে এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক। আচ্ছা, বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি ছড়িয়ে পেয়েছিল হচ্ছে কোশল রাজ্যে।
আর বৈশালীর যে আম্রপালি ছিল তিনি কিন্তু একজন গণিকা ছিল, এটা একটু মনে রাখবে। বুদ্ধের প্রথম শিষ্য হচ্ছে উপালি, আর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শিষ্য হচ্ছে আনন্দ ছিল। বুদ্ধ নিজেই অবন্তীতে যাননি, আর তার জায়গায় তিনি মহাকাত্যায়নকে পাঠিয়েছিলেন। আমি যেটা বললাম যে অবন্তী রাজা পদ্মত আমন্ত্রণ পাঠিয়েছিল গৌতম বুদ্ধকে সেখানে যাওয়ার জন্য, তিনি সেখানে যায়নি। তো অবন্তীর একজন তার বিখ্যাত শিষ্য ছিল হচ্ছে মহাকাত্যায়ন। তো মহাকাত্যায়ন অবন্তীতে গিয়ে অবন্তী রাজা পদ্মতকে ওই বৌদ্ধ ধর্মের শিক্ষা দিয়েছিলেন, বা তার শিষ্যত্ব শিষ্যত্ব লাভ করেছিলেন। তিনি অবন্তীর বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন অবন্তীতে গিয়ে মহাকাত্যায়ন। তারপর বুদ্ধ মল্লদের রাজধানী পাবাতে চুন্দা নামক এক কামারের বাড়িতে ওই শূকরের মাংস খেয়েছিলেন, যার কারণে তিনি পেটের ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে তিনি কুশীনগরে যান, এবং সেখানেই তিনি ধরো যে মারা গেছিল। সেই যে সময় তিনি মারা গেছিল, তো শেষ হচ্ছে সুভদ্রাকে তার উপদেশ দিয়েছিল, সময়টা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। তো এটা একটু মনে রাখবে যে শেষ উপদেশ তিনি কাকে দিয়েছিলেন, সুভদ্রকে। এবার হচ্ছে এখানে বর্ষাকালের ব্যাপারে দিয়েছি, বর্ষাবাসের। তো বর্ষাবাস হচ্ছে যে ধরো যে 12টা মাসের মধ্যে 4 মাস হচ্ছে তারা বর্ষাবাস করে, যে সময় বৃষ্টি টিষ্টি হয় সেই সময় ধর্ম প্রচারে তারা বেরোয় না, এবং বাকি 8টা মাস তারা কিন্তু ধর্ম প্রচারে মগ্ন থাকে। তো এই যে 4 মাস তারা বর্ষাবাস করে বিভিন্ন জায়গাগুলোতে, সেটাই হচ্ছে বর্ষাবাস। বুদ্ধ তার প্রথম বর্ষাবাস সারানাথের ঋষিপত্তনের মূল গন্ধকুটি বিহারে কাটিয়েছিলেন, এবং বুদ্ধের অধিকাংশ বর্ষাবাস হচ্ছে শ্রাবস্তিতে হয়েছিল। বুদ্ধের শ্রাবস্তি 25টি বর্ষাকাল কাটিয়েছিল। আচ্ছা, তুমি যেটা আমাকে প্রশ্ন করলে, দেখো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কোথায় বলো তো? নেপালের কপিলাবস্তুতে। তা তুমি যেটা বললে যে ওই কি যেন তুমি বললে, কি জায়গাটার নাম বললে, ওটা তো কি মল্ল কুশি, এগুলো কোথায় বলো তো এই জায়গাগুলো? ব্রিজিতে মহাজন পথ বৈশালী। তো ব্রিজিটা কোথায় বলো তো, ব্রিজিটা কোথায়, তুমি লোকেশনটা আমাকে বলতে পারবে? ব্রিজিটা উত্তর বিহার। তা আর ইসে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করলো? তারপরে নেপালের তরাই অঞ্চল, কপিলাবস্তুতে। কিন্তু ওটার ওই অনেক জায়গায় দেখছি আধুনিক গবেষণায় বলছে যেটা পিঁপড়ে হাওয়া, যেটা ওই বস্তি জেলার, উত্তরপ্রদেশের বস্তি জেলা যেটা বলছে। তা তোমাকে আধুনিক হোক আর পুরাতন হোক, তুমি একটা ভালো করে ব্যাপারটা বুঝো তো। নেপালের তরাই অঞ্চলের রুমেনদেই নামক গ্রামে জন্মগ্রহণ করলো। তা উত্তরপ্রদেশ কোথায় থাকলো আর নেপাল কোথায় থাকলো? কি করে তুমি এগুলোর মানে মিলঝুল খুঁজে পাচ্ছ তুমি? মানে সেই সময় এই যে উল্টা পাল্টা ধরনের প্রশ্নগুলো কেউ যদি করে, আমি সত্যি কথা বলতে এগুলোর কোনো যুক্তি পাই না। মানে ওকে মানে গৌতম বুদ্ধকে কোনো একটা জনপদে জন্মগ্রহণ করেছিল, এটা এটা তো হতে পারে না, না। নেপাল তো কখনো ওই সময় জনপদ আদৌ ছিল কিনা আমার সন্দেহ আছে। এখানে কি করে তুমি বলছো? তুমি তো আবার ছিল নিজেই না। বলতে পারছো উত্তরপ্রদেশ, তুমি নিজেই বললে। আর এ জন্মগ্রহণ করেছিল হচ্ছে নেপালের তরাই অঞ্চলে। তো কি করে তুমি কোন জনপদটা বলবে বলো এবার? 16টা মহাজন পদ ছিল, সেই 16টা মহাজন পদের মধ্যে নেপাল কোথায় আসতেছে তুমি আমাকে বলো এবার। স্যার ব্যাপারটা হলো কি যে ওই যেটা ওই তরাই অঞ্চল, যেটা ওই যেটা কপিলা বস্তু বলছে, যেটা আধুনিক গবেষণাটাকে বলছে, যেটা মানে উত্তরপ্রদেশে যেটা বস্তি জেলার পিঁপড়া হাওয়া কেন্দ্রটাকে বলছে অনেক আধুনিক গবেষক আর কি। সেটাই এই কপিলা বস্তু জায়গাটা বলছে এখন তরাই অঞ্চল নয়, ওই যে উত্তরপ্রদেশের বস্তি জেলার পিঁপড়া হাওয়াটাকে বলছে মানে। আচ্ছা এটা আচ্ছা, তুমি কি কোনো কোনো এটা বইয়ে পেয়েছো? বইয়ে পেলে আমাকে দিও তো। আচ্ছা আচ্ছা এবারে ঠিক আছে, আমি আপনাকে পাঠাবো। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ শ্রাবস্তিতে 25টি বর্ষাকাল কাটিয়েছিল। 19তম জেদবন বিহার এবং আচ্ছা 19তম জেদবন বিহার এবং 6টি পূর্বরাম বিহারে তিনি হচ্ছে বসবাস করেছিলেন। বুদ্ধর শেষ বর্ষাকাল হচ্ছে ভেলুকারাম বিহারে কাটিয়েছিলেন। আচ্ছা, গৌতম বুদ্ধের মৃত্যু বা মহাপরিনির্বাণ। সুভদ্রকে তার শেষ উপদেশ তিনি দিয়েছিলেন। রামসম্বার নদীর তীরে গৌতম বুদ্ধকে দাহ করা হয়েছিল। বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে নির্দেশ দিয়েছিলেন যখন তিনি মারা গেছিলেন, যে মল্লদের যেন তার খবর দেওয়া হয় যে এত লেট করে কেন জয়েন করছো তোমরা, একটু সঠিক সময়ে জয়েন করো। আচ্ছা, রামসম্বার নদীর তীরে গৌতম বুদ্ধকে দাহ করা হয়েছিল। তো বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে নির্দেশ দিয়েছিলেন মল্লদের যে বুদ্ধের মহাপরিনির্বাণ সম্পর্কে তাদেরকে জানাতে। তো 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে তিনি হিরণ্যবতী নদীর তীরে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গেছিল। তো এটা কুশীনগরটা তো বুঝতেই পারছো যে কোথায় তিনি মারা গেছিল। এটা হচ্ছে ইউপির মধ্যে পড়ে।
বুদ্ধের মৃত্যু মহাপরিনির্বাণ নামে পরিচিত। বুদ্ধের মৃত্যুতে সুভদ্র বলেছিলেন যে এটা ভালো যে বুদ্ধ আর নেই, এখন আমরা সবাই স্বাধীন। তো এইখান থেকে এই শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো যে মানে ব্যাপারটা কি দাঁড়ালো। গৌতম বুদ্ধ যখন মারা গেছিল, তো তাদের মধ্যে অনেকে এখন ভাবতে শুরু করলো যে আমাদের তো আর মানে টিচার যেমন থাকলে আমরা ক্লাসের মধ্যে ভয় ভীতি নিয়ে থাকি, তো গৌতম বুদ্ধ জড়িত তাদের একজন গুরুর মতো ছিল, আর তো তাদের শাসন করার মতো কেউ ছিল না। এই কারণে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল তাদের সঙ্ঘের মধ্যে। এই কারণেই তৎক্ষণাৎ যারা বুদ্ধ ধর্মের মধ্যে তারা ভালো ব্যক্তি ছিল, তাদের মধ্যে অনেকেই তখন তৎক্ষণাৎ একটা সভার ডাকা হয়েছিল, যেটা প্রথম বুদ্ধ সংগীতি হয়েছিল। বুদ্ধের মৃত্যুর পর ৮টি স্তূপ নির্মাণ করা হয়েছিল। সেই স্তূপগুলোকে দেখরেখের জন্য মানে ৮টি ভাগে ভাগ করা হয়েছিল, যে ছাইগুলো ছিল সেটাকে। তো অনেকজনকে ভাগ ভাগ করে সেগুলো দেওয়া হয়েছিল। তো এখানে অজাতশত্রুকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কোন মানে ইনিও গেছিল, অজাতশত্রু নিতে গেছিল সেই ৮টি স্তূপের মধ্যে একটি বা ছাইয়ের একটা অংশ নিতে। তো তখন হচ্ছে অজাতশত্রু বলেছিল যে আমিও ক্ষত্রিয় এবং গৌতম বুদ্ধ নিজেও একজন ক্ষত্রিয় ছিল, সেই সূত্রে আমি সেটাকে দাবি করেছিল। আচ্ছা বলছিলাম মাইকগুলো একটু অফ করো না, আমি যে বারবার বলছি এই কথাগুলো, এত ডিস্টার্ব কেন করছো ক্লাসগুলোতে? আচ্ছা, গৌতম বুদ্ধের শিষ্য দেবদত্ত আনন্দের বড় ভাই এবং বুদ্ধের প্রতিপক্ষ ছিল, এবং বুদ্ধকে দেখতে মানে ঈর্ষা করতো এই দেবদত্ত। মাতঙ্গ হচ্ছে শূদ্র ছিল, এগুলো একটু মনে রাখবে। যেমন উপালির ব্যাপারে এসেছিল ওই মাদ্রাসা সার্ভিস কমিশনে, যে নিচের গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে কে শূদ্র ছিল। এই যে নাপিত ছিল, শূদ্র ছিল তিনি। জীবক বিম্বিসার চিকিৎসক ছিল, সারিপুত্র এবং মোদগলায়ন ব্রাহ্মণ ছিল, অনাথপিণ্ডক হচ্ছে একজন ব্যবসায়ী ছিল। এখানে দিয়েছি হালকা হালকা করে দিয়েছি, এগুলো একটু জাস্ট তোমরা চোখ বুলিয়ে নিবে। যেমন মহাকাশ্যপ মগধের বাসিন্দা ছিলেন তিনি, ব্রাহ্মণ্য পরিবারের অন্তর্ভুক্ত। মহাপরিনির্বাণের সময় বুদ্ধ মহাকাশ্যপকে তার বস্ত্র দিয়েছিলেন এবং সম্মকক্ষে নিয়েছিলেন। তো এটা হলো যে তিনি প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেছিলেন। মহাকাত্যায়নের ব্যাপারে আগে বলেছি, আর আমি ডিটেলসে বলছি না। সারিপুত্র তিনি কপিলাবস্তু রাহুলকে দীক্ষা দিয়েছিলেন। সারিপুত্র আনন্দকে নালন্দায় মারা যান, নির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধ নিজে নালন্দায় এসেছিলেন, এই দিনে জীবকের দীর্ঘতম ধর্ম উপদেশ দিয়েছিলেন। তো এখানে তিনি ওই এক প্রহর হচ্ছে 3 ঘন্টাকে এক প্রহর বলা হয়। তো গৌতম বুদ্ধ দীর্ঘ সময় ধরে ধর্ম উপদেশ দিয়েছিলেন, এটা একটু মনে রাখবে কিন্তু। হ্যাঁ, সেটা হচ্ছে লালন্দাতে দিয়েছিলেন। সাঁচি স্তূপ হচ্ছে সারিপুত্র এবং মুদগলায়নের হাড় সংরক্ষিত আছে। উভয়ে বুদ্ধের জীবদ্দশায় মারা গেছিল, অর্থাৎ গৌতম বুদ্ধ যখন জীবিত ছিল, তারা জীবিত অবস্থায় সারিপুত্র এবং মুদগলায়ন মারা গেছিল। আনন্দ ইনি ক্ষত্রিয় ছিল, তিনি মল্ল প্রজাতন্ত্রের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন সবচেয়ে প্রিয় শিষ্য, এবং আনন্দের অনুরোধে বুদ্ধ মহিলাদেরকে বৈশালীতে সঙ্গে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। এই যে যেটা আমি বললাম, যে এই আনন্দের অনুরোধে মহিলাদেরকে যে বৈশালীতে যে মহিলা সংঘের প্রতিষ্ঠা করা হয়েছিল, তো তাই সেই সঙ্গে ধরো যে মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিলেন, এবং মহাপ্রজাপতি গৌতমীর সর্বপ্রথম সঙ্গে প্রবেশের এই অনুমতি লাভ করেছিলেন। বিম্বিসার তিনি মগধের একজন শাসক এবং বুদ্ধের অনুসারী ছিলেন। এমনকি বলা হয় বিনয় পিটকের উল্লেখিত বেশিরভাগ নিয়মেই বিম্বিসার নাকি বলেছিলেন গৌতম বুদ্ধকে। উপালি তিনি শূদ্র এবং নাপিত ছিলেন, মল্ল প্রজাতন্ত্রের বাসিন্দা, বিনয় পিটকের সংকলন ছিলেন। সুনীতি তিনি হরিজন ছিলেন। সুভদ্র বুদ্ধের দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়া অন্তিম ব্যক্তি ছিলেন। বুদ্ধ তাকে শেষ উপদেশ দিয়েছিলেন। অঙ্গুলিমাল তিনি শ্রাবস্তির ছিলেন, ডাকাত ছিলেন, বুদ্ধের একমাত্র ডাকাত শিষ্য ছিলেন। দেবদত্তর কথা বলেছি। জীবকের ব্যাপারে বলা হয়েছে যে তিনি চিকিৎসক ছিলেন। তো গৌতম মগধের ওই বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তা পরবর্তীকালে বিম্বিসার যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তো সেই কারণে জীবককে ধরো যে গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক এবং সঙ্ঘের যারা কারো যদি রোগ ব্যাধি হয় তাদের জন্য জীবককে নিয়োগ করা হয়েছিল। এবং জীবকের পরামর্শে বুদ্ধ সন্ন্যাসীদের জন্য 3টি বস্ত্র নির্ধারণ করেছিলেন। অর্থাৎ এই জীবকের নির্দেশে গৌতম বুদ্ধ বস্ত্র পরিধানের নির্দেশ দিয়েছিলেন। এই কারণে জীবককে বলা হয় বৌদ্ধ ধর্মের অলংকার বলা হয়। বুদ্ধ বাধ্যতামূলক করেছিলেন যে কোনো ব্যক্তি তার পিতামাতার অনুমতি ছাড়া
ভিক্ষু সঙ্গে অন্তর্ভুক্ত করবে না। এটা হচ্ছে তার যে পিতা ছিল শুদ্ধোধন, সেই শুদ্ধোধন এটা গৌতম বুদ্ধকে মানে বলেছিল যে কেউ যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তো সে যেন তার পিতা মাতার অনুমতি নিয়ে এসে তারপরে প্রসেনজিৎ, এর ব্যাপারে আমি আর বললাম না। তারপরে চলে আসো বৌদ্ধ ধর্মের প্রথম মহিলা অনুসারী কারা কারা ছিল। প্রথম হচ্ছে প্রজাপতি গৌতমী। গৌতমীর অনুরোধে বুদ্ধ বৈশালীতে মহিলা ভিক্ষুণী সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধের স্ত্রী যশোধারা দ্বিতীয়, তারপরে যে নন্দা, ক্ষেমা, অম্রপালি, বিশাখা, এইটা বিশাখার নামটাও মনে রাখবে, মল্লিকা, এগুলো হচ্ছে সবই নারী শিষ্য ছিল। বুদ্ধের অনুসারী এবং সমসাময়িক শাসক বিম্বিসার অজাতশত্রু মগধ থেকে ছিল। প্রসেনজিৎ কৌশল থেকে উদয়ন হচ্ছে বর্ষরাজ উদয়ন। ভদ্রিক সাক্ষ্য রাজা, অবন্তীর পুত্র সুরসেন। চন্দ্রপদ্যোত অবন্তীর রাজা। অশোক মৌর্য রাজবংশ থেকে কনিষ্ক, কুষাণ, হর্ষবর্ধন, সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। এগুলো শাসকগুলো ছিল। এবার কারা কোন বিহার দান করেছিল শাসকগুলো, যেমন বিম্বিসার জীবক বেনুবন বিহার, জেতবন বিহার। বিশাখা প্রজাপতি পূর্বরাম বিহার, অনাথপিণ্ডক জেতবন, মূল গন্ধকুটি বিহার। উদয়ন কি দিয়েছিল এগুলো সবই এখানে দেওয়া আছে। তারপরে চলে আসো বৌদ্ধ সংঘ, একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানে এবার সঙ্গে প্রবেশ করার জন্য কত কিছু নিয়ম নীতি ছিল। বুদ্ধের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল ব্রাহ্মণ এবং বৌদ্ধ সংঘের প্রধানকে বলা হয় বিনয়ধর। ভিক্ষুদের পোশাককে বলা হয় চিবর এবং ভিক্ষুণী পোশাককে বলা হতো উদসতী। বুদ্ধের জীবকের অনুরোধে এই পোশাকগুলি বাস্তবায়ন করেছিল। এই কারণে জীবককে বলা হয় বৌদ্ধ ধর্মের অলঙ্কার। তার প্রিয় শিষ্য আনন্দের অনুরোধে মহাত্মা বুদ্ধ মহিলাদের সঙ্গে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। বৈশালীতে ভিক্ষুণী সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। ভিক্ষু হচ্ছে সারনাথে আর ভিক্ষুণী সংঘের প্রতিষ্ঠা হচ্ছে বৈশালীতে। বৈশালীতে সঙ্গে প্রবেশকারী প্রথম মহিলা ছিলেন মহামায়া প্রজাপতি গৌতমী। সঙ্গে প্রবেশের জন্য সর্বনিম্ন বয়স লাগবে হচ্ছে 15 বছর। প্রথম দিকে বৌদ্ধ সংঘ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে 15 বছর কম বয়সী, তারপরে চোর, খুনি, কৃতদাস, অসুস্থ ব্যক্তিদের বৌদ্ধ সংঘে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। রাজগৃহের গণিকা সালাবতীর পুত্র জীবক ছিলেন রাজকীয় চিকিৎসক। জীবক বুদ্ধের পেটের ব্যাধি রোগ এগুলো তাকে রক্ষা করেছিলেন এবং বৌদ্ধ সংঘকে যে জমি দান করা হতো তাকে আরাম বলা হতো। বৌদ্ধ সংঘের সবচেয়ে বড় শাস্তি ছিল হচ্ছে ব্রহ্মদণ্ড। বুদ্ধ তার সারথী ছন্দকে এই ব্রহ্মদণ্ড দিয়েছিলেন প্রথম বৌদ্ধ সংঘজিতে। বৌদ্ধ ভিক্ষুদের নিষেধমূলক নীতিকে প্রতিমোক্ষ বলা হতো। কাথিন হচ্ছে একটি বৌদ্ধ ভিক্ষুদের বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান করা হতো। মহাত্মা বুদ্ধ সারনাথে পুরুষ ভিক্ষু সংঘ বা বলতে পারো যে এই নারী আর পুরুষ যে আলাদা আলাদা যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সংঘগুলো, তো পুরুষ ভিক্ষু সংঘের প্রতিষ্ঠা করা হয়েছিল সারনাথে। সন্ন্যাসী জীবন শুরু হয়েছিল প্রবজ্জার মাধ্যমে। যেমন হচ্ছে ব্রাহ্মণরা উপনয়ন শিরোমণি করা হতো। যেমন হচ্ছে গুরুকুলে যদি কেউ শিক্ষার জন্য গুরুকুলে প্রবেশ করে তাকে যেমন উপনয়ন শিরোমণি করা হতো, অনুষ্ঠান করা হতো, ঠিক একই রকম ভাবে বৌদ্ধ ধর্মেও যদি কেউ সঙ্গে প্রবেশ করে তার জন্য প্রবজ্জা নিতে হতো বা প্রবজ্জা নিয়ে দীক্ষা নিতে হতো এবং এটা কমপ্লিট হতো এই যে উপসম্পদার মাধ্যমে। তো 15 বছরের নিচে কিন্তু কেউ প্রবজ্জা গ্রহণ করতে পারতো না। তারপর হচ্ছে প্রভজিৎকে শ্রমণ বলা হতো। 20 বছর বয়স হলে তাকে উপসম্পদা দেওয়া হতো। এবার ব্যাপারটা হচ্ছে ধরো যে 15 বছর বয়সে তিনি প্রবজ্জা গ্রহণ করলো, আরো 5 বছর সেখানে তিনি ধরো যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিয়ম নীতি বা শিক্ষা লাভ করার পরে 15 বছর বয়সে তাকে উপসম্পদা দেওয়া হতো এবং তিনি ভিক্ষু রূপে পরিগণিত হতো। সংঘ জীবনের নিয়ম কানুন এবং বিধি ব্যবস্থা কথা বিনয় পিটকে বিশদভাবে বর্ণনা রয়েছে। পিতা শুদ্ধোধনের পরামর্শে বুদ্ধ বাধ্যতামূলক করেছিলেন যে পিতামাতার অনুমতি ব্যতীত কেউ যেন ভিক্ষু সংঘে প্রবেশ করতে মানে পিতামাতার অনুমতি নিতে হবে যদি ভিক্ষু সংঘে কেউ প্রবেশ করতে চায়। কোনো প্রকার জাতি লিঙ্গ বৈষম্য ছাড়াই সংঘে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। এখানে বর্ণটাকে প্রাধান্য দেওয়া হয়নি। আচ্ছা, চাপড়ে চলে আসো বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং নীতি। বৌদ্ধ ধর্মের যে ত্রিরত্ন ছিল, যেমন হচ্ছে বুদ্ধ ধর্ম এবং সংঘ, এগুলো মানে চলতে হতো। মহাত্মা বুদ্ধের শিক্ষার মূল ভিত্তি ছিল হচ্ছে 4টি মহৎ সত্য। এই চারটিকে বলা হতো আবার আর্য সত্য। যেমন জৈন ধর্মে রয়েছে
চারটি রয়েছে, আমি যেমন ভুলে যাই মাঝে সাঝে তোমাদের পড়াতে পড়াতে এত কিছু ইনফরমেশন। চারটি এখানে আর্য সত্য রয়েছে, ওখানে কি রয়েছে পঞ্চম মহাব্রত রয়েছে আর হচ্ছে চতুর্জাম রয়েছে মনে হয়। তো ওখানে চতুর্জাম, হ্যাঁ চতুর্জাম, আর এখানে হচ্ছে চারটি আর্য সত্য। এই দুটা অনেকে গন্ডগোল করে ফেলে, তো এই দুটো একটু একদম ক্লিয়ার থাকতে থাকে যেন, যে এইখান থেকে কেমন প্রশ্ন করে যে চতুর্জাম কোন ধর্মের সাথে যুক্ত। এখন এটা তোমরা নিশ্চিত যে এই দুটো হয় জৈন ধর্ম না হলে ব্রাহ্মণ্য ধর্মে, সরি জৈন ধর্ম না হলে বৌদ্ধ ধর্মে। এখন কোনটা বৌদ্ধ ধর্মের কোনটা জৈন ধর্মে এটাই গন্ডগোল করে ফেলে। এখানেও কারণটা হচ্ছে দেখো অনেক কিছু রয়েছে, যেমন সিমিলারিটি প্লাই, যে এখানে চারটা এখানেও রয়েছে, এটাকে বলা হয় চারটি আর্য সত্য, আর ওখানে হচ্ছে চতুর্জাম। সেই চারটি আর্য সত্য কি, যে বলছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এগুলোকে বলা হয় সমুদয়, দুঃখ সমুদয়। তারপর হচ্ছে দুঃখ থেকে মুক্তি পাওয়ার হচ্ছে নিরোধ, আর এইগুলো থেকে মুক্তি পাওয়ার তিনি বলেছিলেন যে অষ্টাঙ্গিক মার্গের কথা তিনি বলেছিলেন। তো এইগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, যে অষ্টাঙ্গিক আটটি যে মার্গ ছিল এগুলো আসেও না, এমনি দিতে পারে যে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে জড়িত। কারণ তোমরা জানো যে এসএসসিতে আবার কিছু কিছু প্রশ্ন থাকে একদম জলের মতো, কারণ তাদের তো প্রশ্ন হচ্ছে এগুলো তো স্কুল লেভেলের জন্য, এই জন্য ফ্যাকচুয়াল প্রশ্ন খুব ইজিলি করে ফেলে। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের মূল উৎস হচ্ছে তৈতরীয় উপনিষদ। তো গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মে হচ্ছে অনিশ্বরবাদ, অর্থাৎ এরা ঈশ্বর মানে না। তারপরে হচ্ছে অনাত্মবাদী, অর্থাৎ বৌদ্ধ ধর্মে আত্মাকেও প্রাধান্য দেওয়া হয় না বা মানা হয় না। তবে বৌদ্ধ ধর্মে আবার পুনর্জন্মবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং কর্মবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দুটোকে তারা মানে, কিন্তু এই দুটোকে তারা মানে না, পুনর্জন্মে বিশ্বাস করে। তো এইগুলো একটু মনে রাখবে, কি কি মানি কি কি মানি না, এগুলো কিন্তু আসে প্রশ্ন পরীক্ষাতে। মহাত্মা বুদ্ধ বর্ণ ব্যবস্থার বিরোধিতা করেছিলেন এবং সমস্ত বর্ণের জন্য বৌদ্ধ সংঘের দরজা তিনি খুলে রেখেছিলেন। বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতি হচ্ছে ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বুদ্ধের জীবন সম্পর্কিত ঘটনা অনুসারে আমরা যদি দেখি, যে একটা ক্রম হিসাবে দিয়েছি, প্রথমে লুম্বিনী, কপিলাবস্তু, বোধগয়া, এগুলো সাধারণত দেবে না, তারপরে আমি দিয়েছি। অষ্টম মহাস্থান বলা হয়, যেমন হচ্ছে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, জ্ঞান লাভ করলেন, সারনাথে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রসার করলেন, এখানে মারা গেলেন। তারপরে শ্রাবস্তিতে কি ওই তিনি এখানে দেখিয়েছিলেন, মানে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি, এইখানে নাকি শ্রাবস্তিতে নাকি তিনি হচ্ছে একজন অলৌকিক ক্ষমতার প্রদর্শন করেছিলেন। তো এইভাবে ঘটনাগুলো অষ্টম মহাস্থানে কি ঘটনা হয়েছিল সেখানে বর্ণনা রয়েছে, আমি ডিটেলস এগুলো দেইনি, তোমাদের এগুলো আসবেও না, তারপরে আমি হালকা করে দিয়েছি এগুলো। মহাত্মা বুদ্ধ তার উপদেশ দিয়েছিলেন পালি ভাষায়। আর উত্তরপ্রদেশে মহাত্মা বুদ্ধের বৌদ্ধ ধর্মের দোলনা বলা হয়, কারণ উত্তরপ্রদেশেই বৌদ্ধ ধর্মের যাবতীয় ঘটনাগুলোই কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ থেকেই হয়েছিল, বা মূল কর্মকেন্দ্র স্থানই হচ্ছে উত্তরপ্রদেশ ছিল। এখানে কিছু মহাত্মা বুদ্ধের জীবন এবং তার প্রতীকগুলো দিয়েছে, যেমন গর্ভধারণের প্রতীক হচ্ছে হাতি, জন্মের প্রতীক হচ্ছে পদ্ম, বয়ঃসন্ধিকালের চিহ্ন হচ্ছে ষাঁড় বা বৃষ, গৃহত্যাগ মহাবনী নিষ্ক্রমণ হচ্ছে ঘোড়া, ওই যখন তিনি গৃহত্যাগ করেছিলেন ঘোড়াকে নিয়ে। তারপর হচ্ছে জ্ঞান লাভ বোধি লাভ হচ্ছে বোধি বৃক্ষ বা যেটাকে পিপল গাছ বলি। তারপর হচ্ছে প্রথম উপদেশ ধর্মচক্র প্রবর্তন, নির্বাণ লাভ হচ্ছে পদচিহ্ন, মৃত্যু বা মহাপরিনির্বাণ স্তূপ, আর সমৃদ্ধি হচ্ছে সিংহকে ধরা হয়। এগুলো একটু মনে রাখবে, এগুলো দিতে পারে। যে গৌতম বুদ্ধের, ধরো এটাই দিয়ে দিল যে ধর্মচক্র প্রবর্তন, গৌতম বুদ্ধের এটা কোন ধর্মচক্র প্রবর্তনটাকে কি নির্দেশ করে, বা পদ্মটা কি নির্দেশ করে। এখন পদ্মটাকে যদি গর্ভধারণের প্রতীক করে দাও তাহলে গেল। প্রারম্ভিক পালি সাহিত্যে 3 ভাগে ভাগ করা হয়। তো আচ্ছা, পিটকের আবিধানিক অর্থ হচ্ছে ঝুড়ি, বা যেটাকে আমরা বাস্কেট বলি, বাক্স বা পাত্র বলা হয়। সূত্র পিটক প্রথমে রয়েছে, বুদ্ধের এখানে কি রয়েছে, এই সূত্র পিটকে বুদ্ধের উপদেশ এবং শিক্ষার সংগ্রহ রয়েছে। ত্রিপিটকের মধ্যে সবচেয়ে বড় এটা। এই পিটকে বৌদ্ধ ধর্মীয় চিন্তা এবং বাণী সংগ্রহ রয়েছে, এটি আনন্দ দ্বারা সংকলিত হয়েছিল। সূত্র পিটকের 5টি ভাগ: দীর্ঘ নিকায়, মজ্জিম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্রক নিকায়। তো এইখানে এত ডিটেলসে পড়ার দরকার নেই, এইভাবে ছোট ছোট করে দিয়েছি, এগুলো একটু দেখে নিবে। যেমন হচ্ছে ক্ষুদ্রক নিকায়, তিনি এখানে ছোট ছোট 5টি গ্রন্থের সংকলন রয়েছে। আর এই ক্ষুদ্রক নিকায়ের মধ্যেই হচ্ছে জাতক রয়েছে। জাতকে 547টি মহাত্মা বুদ্ধের পূর্বের জন্মের যে কাল্পনিক গল্পগুলো রয়েছে এখানে রয়েছে। তো পরীক্ষাতে আসতে পারে যে জাতকে কতগুলো গৌতম বুদ্ধের পূর্বের জন্মের উল্লেখ রয়েছে, 547টি। তারপর এই জাতকেই রয়েছে 18টি গিল্ডের উল্লেখ। দেখো এবার তোমরা যদি আবার খুব
মানে উপরে উপরে পড়ো তাহলেও কিন্তু হবে না। এবারে পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটা যে জাতকে কতগুলো গিল্ডের কথা রয়েছে, তাহলে ভাবো। তো ওই জন্য আমাদের একদম মানে কি বলবো যে সহজ তো পড়তে হবে, তার সাথে হচ্ছে ডিটেলস আর একটু গভীরে গিয়েও পড়াশোনাটা করতে হবে। না হলে ওই যে তোমাদের 60টা প্রশ্নের মধ্যে 10-12টা প্রশ্ন ক্রিটিক্যাল থাকবেই, বা 5-6টা প্রশ্ন থাকবেই ক্রিটিক্যাল। ওই 5-6টা প্রশ্নই যদি তোমাদের যদি ঠিকঠাক মতো করে আসতে পারো, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আর এইবারের যে পরীক্ষা হলো এসএলএসসি, একটা প্রশ্নের জন্য কতজন মানে ডাক পায়নি। প্রচুর এরকম ক্যান্ডিডেট রয়েছে যে একটা প্রশ্নের জন্য ডাক পায়নি। তাহলে ওখানে বুঝতে পারছো যে একটা মার্কের গুরুত্ব কতটা রয়েছে। 1 মার্ক কম পাওয়া মানে তুমি 1000 জনের পিছনে পড়ে গেলে। আর একটা প্রশ্ন ক্রিটিক্যাল যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি 1000 জনের আগে থাকবে, এগিয়ে থাকবে। তো এই জন্য আমাদের সব ধরনের প্রিপারেশন নিয়ে যেতে হবে পরীক্ষাতে। এবারে চলে আসো বিনয় পিটক। এখানে সন্ন্যাসী সম্প্রদায়ের নিয়ম আচার আচরণের বর্ণনা রয়েছে বা সংকলন রয়েছে। বিনয় পিটককে ত্রিপিটকের মধ্যে প্রথম স্থান দেওয়া হয়েছে। 4টি ভাগে বিভক্ত এটি। প্রতিমুখ্য সূত্র বিভঙ্গ খণ্ডকার হচ্ছে পরিবার। এই খণ্ডকার মধ্যে হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে মহাবজ্ঞ আর একটা হচ্ছে চুল্লবজ্ঞ। মহাবজ্ঞ এটি প্রবজ্জা বর্ষাবাস ইত্যাদি নিয়মের বুদ্ধের ধ্যানের বর্ণনা রয়েছে। চুল্লবজ্ঞে এটি বুদ্ধের জীবন সঙ্গের ইতিহাস বর্ণনা রয়েছে। এটি প্রথম ও দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির বর্ণনা রয়েছে। অর্থাৎ চুল্লবজ্ঞে প্রথম দ্বিতীয় যে সঙ্গীতি হয়েছিল বা পরিষদ হয়েছিল তার বর্ণনা রয়েছে। এতে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে। অভিধম্ম পিটক ধর্ম সম্পর্কিত এখানে দার্শনিক দিকগুলোর বর্ণনা রয়েছে। আর তারপর হচ্ছে অভিধম্ম পিটকের 7টি ভাগে বিভক্ত, আমি সেই বিভাগগুলো দিইনি, অত ডিটেলসে যাইনি। তারপরে এখানে একটা মিলিন্দ পানো নামক একটা গ্রন্থ রয়েছে, তার বর্ণনা এখানে দিয়েছি। যে বৌদ্ধ ভিক্ষু নাগসেন মিলিন্দ পানো গ্রন্থের রচয়িতা ছিলেন নাগসেন। তো মিলিন্দ পানো জবন রাজা মিনান্দার এবং বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের মধ্যে যে দার্শনিক কথোপকথনের বর্ণনা, তার উপর বেশ করে কিন্তু এই মিলিন্দ পানো গ্রন্থটা লেখা হয়েছিল। এটাকে আবার এই গ্রন্থটাকে কিছু কিছু বইয়ে রয়েছে আবার মিলিন্দ প্রশ্ন রয়েছে। অর্থাৎ এখানে জবন রাজা মিনান্দার প্রশ্ন করছে আর বৌদ্ধ সন্ন্যাসী নাগসেন তিনি হচ্ছে উত্তর দিচ্ছে। এই কারণে মিলিন্দ পানো গ্রন্থে আবার কিছু কিছু বইয়ে যে মিলিন্দ প্রশ্ন রয়েছে। এই গ্রন্থে কৃষিকাজের 8টি বিভিন্ন পর্যায়ের বর্ণনা রয়েছে। এটাও মনে রাখবে একটু, 8টি বিভিন্ন পর্যায়ে কৃষিকাজের বর্ণনা রয়েছে। যে তারপরে যে দীপবংশ গ্রন্থ 4র্থ শতাব্দী, লেখক অজানা, বিশেষভাবে শ্রীলঙ্কায় এগুলো লেখা হয়েছিল। দীপবংশ মহাবংশ এগুলো, এই যে মহাবংশ গ্রন্থ 5ম শতাব্দী এটা লেখা হয়েছিল মহানাম দ্বারা এই মহাবংশে লেখা হয়েছিল। এটাও কিন্তু এই যে দীপবংশ মহাবংশ দুটাই কিন্তু শ্রীলঙ্কা বা শিলংয়ে লেখা হয়েছিল। তারপর হচ্ছে বিশুদ্ধিমার্গ গ্রন্থ, এটা হচ্ছে লেখক বুদ্ধ ঘোষ দ্বারা লেখা হয়েছিল। ললিতা বিস্তার হলো মহাযান সম্প্রদায়ের প্রাচীনতম গ্রন্থ। মহাবস্তুকেই হীনযান এবং মহাযানের মধ্যে সেতু বলে মনে করা হয়। নাগার্জুনকে বৌদ্ধ ধর্মের সন্তপাল বলা হয়। নাগার্জুন শূন্যবাদ শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনকে প্রভাবিত করেছিল। নাগার্জুন রস চিকিৎসা তত্ত্ব এবং পারদ আবিষ্কারের করেছিলেন। মুনি শব্দ এবং স্তূপ শব্দের উল্লেখ আমরা সর্বপ্রথম ঋগ্বেদে পেয়ে থাকি। রাহুল ভদ্র ছিলেন সর্বাস্তবাদী বা মহাসংঘের প্রতিষ্ঠাতা। শ্রীলঙ্কা মথুরা এই জায়গাগুলোতেই মহাসংঘ বা সর্বাস্তবাদীর গড়ে উঠেছিল। ঘুমন্ত ভঙ্গিতে বুদ্ধের প্রথম বা প্রাচীন আমরা হচ্ছে মূর্তি পেয়ে যাই কুশীনগর থেকে। মৈত্রীয় হচ্ছেন ভবিষ্যৎ বুদ্ধ এবং যার জন্ম এখনো হয়নি, অর্থাৎ হবে এরকম একটা ব্যাপার। যেহেতু তিনি ভগবান ছিলেন, তো এটা হচ্ছে তার মৈত্রী হচ্ছে গৌতম বুদ্ধের ভবিষ্যৎ বুদ্ধ। স্বর্গীয় বুদ্ধকে বলা হয় অমিতাভ। এবার পালি সাহিত্যের সাহিত্য অর্থাৎ গ্রন্থগুলো এখানে রয়েছে। বুদ্ধ দত্ত তিনি বিনয় পিটকের এবং অভিধম্ম পিটকের উপর টিকা লিখেছিলেন। এখানে সংস্কৃত সাহিত্য রয়েছে। বুদ্ধচরিত এটি অশ্বঘোষ লিখেছিলেন। একে বলা হয় বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয়। অশ্বঘোষ, সুন্দরানন্দ, তারপর হচ্ছে সারিপুত্র প্রকরণ, বজ্রসূচি এই গ্রন্থগুলো লিখেছিলেন। মহাবিভাষা শাস্ত্র লেখক বসুমিত্র, এটি বৌদ্ধ সংঘে রচিত হয়েছিল। ত্রিপিটকের ভাষ্য বা টিকা একে বলা হয় বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ। তো এগুলো তো ধরো যে এখন গ্রন্থগুলো বিভিন্ন সময় বৌদ্ধ ধর্মের উপর লেখা হয়েছিল, এগুলো তোমাদের যেগুলো উল্লেখযোগ্য গ্রন্থ এগুলো মনে রাখতে হবে। ডিরেক্ট প্রশ্নগুলো দিতে পারে যে কোনটা কে গ্রন্থ লিখেছিল। মাধ্যমিক দর্শন এবং প্রজ্ঞা পারমিতা এই গ্রন্থ দুটি লিখেছিল হচ্ছে নাগার্জুন। ললিতা বিস্তার
তৃতীয় শতাব্দীতে লেখা হয়েছিল, লেখক হচ্ছে হরিভদ্র। এটি মহাযান সম্প্রদায়ের একটি পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচিত। এই ললিত বিস্তার গ্রন্থের উপর বেশ করে এডউইন আর্নল্ড তিনি যে গ্রন্থটা লিখেছিল লাইট অফ এশিয়া, এটা একটা বলেছিলাম না যে লাইট অফ এশিয়া একটা গ্রন্থ, তো এটা এডউইন আর্নল্ড এই গ্রন্থটা লিখেছিল ললিতা বিস্তারের উপর বেশ করে। তারপর হচ্ছে দিব্যবদান। দিব্যবদানের উল্লেখ রয়েছে যে বুদ্ধের প্রথম মূর্তি মথুরায় তৈরি করা হয়েছিল। এবারে চলে আসো চারটা যে বৌদ্ধ সংগীতি হয়েছিল বা সভা হয়েছিল সেটা। প্রথম বৌদ্ধ সংঘ 483 খ্রিস্টপূর্বাব্দে, যে সময় গৌতম বুদ্ধ মারা গেছিল যে বছর, ওই বছরেই প্রথম বৌদ্ধ সংগীতিটা করা হয়েছিল। স্থান হচ্ছে সপ্তপর্ণী গুহা, রাজগৃহ, এটা বিহার রাজগৃহটা সেখানেই করা হয়েছিল। সেই সময় শাসক হচ্ছে অজাতশত্রু ছিল, হর্যঙ্গ বংশের শাসক, মগধের হর্যঙ্গ বংশের শাসক ছিলেন তিনি। সভাপতি হচ্ছে এই প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতিত্ব করেছিল মহাকাশ্যপ। প্রথম কাজ হচ্ছে বুদ্ধের শিক্ষা সংগ্রহ করে সূত্র পিটকের সংকলন করা, আনন্দ দ্বারা ধর্মীয় নীতি এবং বিনয় পিটক উপালি দ্বারা সংকলন করা হয়েছিল, এটাকে আচরণ বিধি বলা হয়। বিনয় পিটকে সঙ্গের নিয়ম কানুন, ভিক্ষু জীবনের আচার আচরণ সম্পর্কে বুদ্ধের অনুশাসন আবৃত রয়েছে বা সংকলন রয়েছে। আনন্দের ধর্মের প্রতীক মনে করা হয় আনন্দকে, উপালিকে আচরণের বা আচারের প্রতীক মনে করা হয়। প্রথম বৌদ্ধ সংগীতিতে 500 জন সন্ন্যাসী যোগদান করেছিলেন, এ কারণে এটাকে আবার পঞ্চশতীয় বলা হয়। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ সময় হচ্ছে 100 বছর পরে এটা করা হয়েছিল, তো 383 খ্রিস্টপূর্বাব্দে। স্থান বৈশালী বালুকারাম বিহারে। শাসক হচ্ছে এই সময় ছিল শিশুনাগ বংশের কালাশোক বা কাকবর্ণ। সভাপতি সাবাকামী দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছে, মহাস্তবীর যশো। তো দুটো নাম থাকবে না, একটাই থাকবে, সাবাকামী বা মহাস্তবীর যশো। আচ্ছা, এখানে দুটি ভাগে ভাগ হয়ে যায় যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পূর্ব বা প্রাচ্য ভিক্ষু, এরা হচ্ছে পাটলিপুত্র বৈশালীর মধ্যে ছিল, এই প্রাচ্য বা পূর্বর যারা ছিল। আর পশ্চিমী ভিক্ষু বা পাশ্চাত্য ভিক্ষুদের এদের স্থান ছিল হচ্ছে কোশাম্বী, অবন্তী। মধ্যে নিয়মের পার্থক্যের কারণে এরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভিক্ষু সম্প্রদায় দুটি সম্প্রদায় বিভক্ত ছিল, একটা হচ্ছে থেরবাদী আর একটা হচ্ছে মহাসঙ্গিক বা সর্বাস্তবাদী। পাশ্চাত্য ভিক্ষুরা ছিলেন রক্ষণশীল এবং প্রাচীনপন্থী। 700 জন সন্ন্যাসী এতে অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে, এই কারণে এটাকে আবার সপ্তশতী বলা হয়। থেরবাদী অবন্তীর বাসিন্দা মহাকাত্যায়ন এর নেতৃত্বে দিয়েছিলেন, এই বা মহাকাত্যায়নের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল। থেরবাদী বৌদ্ধ ধর্মের প্রাচীনতম সম্প্রদায় ছিল, এটা হচ্ছে প্রাচীন ছিল থেরবাদীরা মহাসঙ্গিকদের তুলনায়। যে সমস্ত সন্ন্যাসীরা পুরনো নিয়ম রীতি এবং নিয়মের পক্ষে ছিলেন, অর্থাৎ তারা পরিবর্তনশীল ছিলেন না, তো তাদেরকে থেরবাদী বলা হয়। এরা রক্ষণশীল ছিল। যেমন আমাদের নরমপন্থী আর চরমপন্থী। কেউ হচ্ছে প্রো চেঞ্জার ছিল, কেউ হচ্ছে চেঞ্জার ছিল না। হ্যাঁ, যেমন হচ্ছে নরমপন্থীরা ওরা পরিবর্তনে বিশ্বাস ছিল না, কিন্তু চরমপন্থীরা পরিবর্তনে বিশ্বাসী ছিল, যেমন হচ্ছে চিত্তরঞ্জন দাস এরা যে ছিল ওইরকম ব্যাপারটা। মহাসঙ্গিকরা একটা পরিবর্তনে বিশ্বাসী ছিল, যেমন মহাকাশ্যপ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। এই সম্প্রদায়টি পরিবর্তনের সাথে জড়িত ছিল এবং মহাসঙ্গিকদের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে মগধ। থেরবাদীরা একটা সময় 11টি ভাগে ভাগ হয়ে গেল এবং মহাসঙ্গিকটা 7টি ভাগে ভাগ হয়ে গেল। তৃতীয় বৌদ্ধ পরিষদ, এটি 251 খ্রিস্টপূর্বাব্দে আয়োজন করা হয়েছিল। স্থান ছিল পাটলিপুত্র। মগধের রাজধানী অবস্থিত অশোকারাম বিহার বা কুকুটারাম বিহারে এটা আয়োজন করা হয়েছিল। শাসক ছিল হচ্ছে মৌর্য রাজবংশের অশোক। সভাপতি মঙ্গলীপুত্র তিস্য। কাজ হচ্ছে অভিধম্ম পিটকের সংকলন করা, যেখানে ধর্মের দার্শনিক দিকগুলির বর্ণনা রয়েছে। তিস্য কথাবস্তু নামক কথাবস্তু গ্রন্থ লিখেছিলেন এখানে এই পরিষদে। তৃতীয় বৌদ্ধ পরিষদে থেরবাদীদের ছিল, অর্থাৎ অশোক কিন্তু থেরবাদী ছিল। এই থেরবাদী আর হীনযান, এরা এই থেরবাদীরাই পরবর্তীকালে হীনযানের রূপ ধারণ করে। তিস্য ছিলেন হচ্ছে থেরবাদী। 5ম শতাব্দীতে বুদ্ধ ঘোষের লেখা একমাত্র ভারতীয় বই সামন্ত প্রাসাদিকাতে তৃতীয় বৌদ্ধ সংগীতির উল্লেখ রয়েছে। এছাড়া সিংহলী গ্রন্থ যেমন হচ্ছে দীপবংশ, মহাবংশের উল্লেখ পাই। এই সমাবেশের দ্বারা 60,000 পথভ্রষ্ট ব্রাহ্মণকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সংগীতি। আচ্ছা, 1ম শতাব্দীতে এটা হয়েছিল। স্থান হচ্ছে কুন্দলবন বিহার, এটা হচ্ছে কাশ্মীরে। সভাপতি হচ্ছে বসুমিত্র। সহসভাপতি এবং বিশেষ অতিথি হিসাবে অশ্বঘোষ সেখানে যোগদান করেছিল। শাসক হচ্ছে কুষাণ শাসক কনিষ্ক।
কনিষ্ক পার্শ্বের পরামর্শে এই সঙ্গের আয়োজন করেছিল বা সভা বসিয়েছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে প্রথমবারের মতো সংস্কৃত ভাষার ব্যবহার করা হয়েছিল। আজ বসুমিত্র ত্রিপিটকের ব্যাখ্যা হিসেবে মহাবিভাষা শাস্ত্র এই গ্রন্থ রচনা করেছিলেন। থেরবাদী বা থেরবাদীদেরকে বলা হয় হীনযান এবং মহাসঙ্গিক বা সর্বাস্তবাদীদের বলা হয় মহাযান। এখানে হীনযান এবং মহাযান দুটি ভাগে ভাগ হয়ে যায়। আর চতুর্থ বৌদ্ধ পরিষদ মহাসঙ্গিক বা মহাযানদের দ্বারা প্রভাবিত ছিল, বা এইভাবেই বলতে পারি যে তাহলে কনিষ্ক মহাসঙ্গিক বৌদ্ধ ধর্মের মহাসঙ্গিকের পৃষ্ঠপোষক বা মহাযান পৃষ্ঠপোষক ছিলেন। এতে অংশ নিয়েছিলেন 500 জন ভিক্ষু। আর কনিষ্কই সর্বপ্রথম যিনি তার মুদ্রায় বুদ্ধের মানব রূপে মূর্তি খোদাই করেছিলেন এবং কনিষ্ককে একজন দেবতা রূপে পূজা করা শুরু এই কনিষ্ক থেকেই শুরু হচ্ছে। কুষাণদের সময়কাল থেকেই শুরু হচ্ছে। এখন আবার কে যে জয়েন করছে, এত লেট করে জয়েন করে। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, এখানে হীনযান আর মহাযানদের অল্প করে বর্ণনা দিয়েছি। থেরবাদী বা স্থবির তাদের নেতৃত্বে ছিল উজ্জয়িনীর মহাকাচায়ন, থেরবাদীদের হীনযান বলা হয়। আচ্ছা, এগুলো তো বলা হয়েছে, এগুলো একটু একটু করে দেখে নিবে তোমরা তাও। হ্যাঁ, তো হীনযান ভারতবর্ষের কোথায় 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 জনপ্রিয় হয়েছিল, যেমন এখানে বলে যে হীনযান শ্রীলঙ্কা, বার্মা, তারপর জাভাতে ছড়িয়ে পড়েছিল। এগুলো একদম অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। এরা ছিলেন রক্ষণশীল হীনযানীরা এবং গোড়া। হীনযানদের মূর্তি পূজা এবং ভক্তিতে বিশ্বাস করতো না। হীনযান সম্প্রদায় সমস্ত গ্রন্থ হচ্ছে পালি ভাষায়, আর মহাযানীদের সমস্ত গ্রন্থই হচ্ছে সংস্কৃত ভাষায়। পরবর্তীকালে হীনযানীরা দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে সত্রান্তিক। এগুলো মনে রাখবে, তা পরীক্ষাতে আসতে পারে বৈভাষিক এবং সত্রান্তিক এটা হচ্ছে কোন ধর্মের সাথে জড়িত ছিল। এবার বৈভাষিক আর সত্রান্তিকদের এখানে অল্প অল্প করে দিয়েছি, এগুলো দেখে নিবে একটু করে। তারপরে হচ্ছে মহাযান, এটি নাগা অর্জুন দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। মহাযানদের উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। নাগা অর্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। অমরাবতী, নাগা অর্জুন কোনটা ছিল এদের প্রধান কেন্দ্র। মহাযান অন্ধ্রপ্রদেশ থেকে মগধ ভ্রমণ করেছিল এবং যখন মগধ ছিল মহাসঙ্গিকদের প্রাচীন কেন্দ্র। প্রথম দিকে ওদের কেন্দ্র ছিল ওই মগধ এইসব জায়গাগুলোতে, পরবর্তীকালে এরা অন্ধ্রপ্রদেশে ছড়িয়ে পড়ে। হীনযানদের সমস্ত গ্রন্থ পালি ভাষা এবং মহাযানদের সমস্ত গ্রন্থ হচ্ছে সংস্কৃত ভাষায়। বুদ্ধের মূর্তি পূজা মহাযানদের থেকেই উদ্ভব হচ্ছে। মহাযান আত্মা এবং পুনর্জন্মে বিশ্বাস করতেন। মহাযানদের আদর্শ হচ্ছে বোধিসত্ত্ব, হীনযানীদের আদর্শ হচ্ছে অরহত। মহাযানদের দুটি ভাগ, শূন্যবাদ মাধ্যমিক দর্শন এবং বিজ্ঞানবাদ যোগাচার। মহাযান গ্রন্থের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বজ্রজাল সূত্র এবং ললিতা বিস্তার, তারপর যে বজ্রচেদি, এগুলো। তারপর মাধ্যমিক সম্প্রদায়, এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে নাগার্জুন, তার বিখ্যাত গ্রন্থে মাধ্যমিক দর্শন। জ্ঞানবাদ বা যোগাচার, এই সম্প্রদায় খ্রিস্টের 3য় শতাব্দীতে মৈত্রক নাগ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অসংঘ এবং বসুবন্ধু এই জ্ঞানবাদ বা যোগাচারের সাথে জড়িত ছিল। বসুবন্ধু বজ্রচেদির রচয়িতা ছিলেন। বজ্রযান, এতে মন্ত্র এবং তন্ত্রের, যেমন বৌদ্ধ ধর্মে যারা মন্ত্রতন্ত্রে বিশ্বাসী ছিলেন তাদের বজ্রযান বলা হয়। মাধ্যমে মোক্ষলাভ পদ্ধতি তুলে ধরা হয়েছিল। এরা এই বজ্রযানীরা তারার মতো দেবীর গুরুত্বপূর্ণ ছিল। এটা একটু মনে রাখবে যে বৌদ্ধ ধর্মের সাথে কোন দেবতা বা দেবীকে পূজা করা হতো, তারাকে পূজা করা হতো কিন্তু। হ্যাঁ, এই সম্প্রদায় থেকে মন্ত্রযান, তারপর হচ্ছে কাল চক্রযান, তারপর হচ্ছে সহযান সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। পাল বংশীয় শাসকরা বৌদ্ধ ধর্মের এই শাখার অনুসারী ছিলেন। এই শাখার বলতে বজ্রযান শাখার অনুসারী ছিলেন। তোমরা জানো যে পাল বংশের পর থেকে আর বৌদ্ধ ধর্ম ছিল না। তারপর হচ্ছে লক্ষ্মীরকা, মণিভদ্র, এরাও ধরো যে এদেরও পূজা করা হতো বৌদ্ধ ধর্মের সাথে। তবে তোমরা তারাটা একটু মনে রাখো, এটাই থাকলেই হয়ে যাবে। তারপর হচ্ছে সহযান, খ্রিস্টীয় 10ম শতাব্দীতে এই সম্প্রদায়ের উদ্ভব হয়। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে সারাহাপা নামে একজন বৌদ্ধ ছিলেন। তাকে হিন্দি ভাষার প্রথম কবি হিসাবে বিবেচনা করা হয়। বাংলা, বিহার এই সম্প্রদায় বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এই কারণে এটা আমি দিয়েছি যে বাংলা, বিহারে কোন বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল? সহযান। এই সম্প্রদায় বৌদ্ধ ধর্মের শেষ পর্যায়ে নির্দেশ বলে মনে করা হয়। নাগা অর্জুনকে আইনস্টাইন এবং লুথারের সাথে তুলনা করা হয়।
আচ্ছা, তারপরে চলে আসো এখানে। ভারতে বৌদ্ধ ধর্মের বিস্তার বিস্তার কিভাবে ঘটছে, যে মৌর্য সম্রাট অশোকেই প্রথম ভারতের বাইরে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটিয়েছিলেন। এগুলো প্রশ্ন আসার মতোই, যে এগুলো বোল্ড করে দিয়েছি, এগুলো ভালো মতো করে পড়বে। এবং কুষাণদের আমলে বা শাসন আমলে বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়ার ছড়িয়ে পড়ে এবং তাসখন্দ, খোতান, ইয়ারখন্দ এই জায়গাগুলোতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় লাভ করে বা ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক বৌদ্ধ ভিক্ষু চীনে গেছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম যদি বলা হয় একজনকে পার্টিকুলার চুজ করতে, যে কে সর্বপ্রথম চীনে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য, তখন মহাকাশ্যপ হল। হ্যাঁ, মহাকাশ্যপ মাতং এবং ধর্মরত্ন সর্বপ্রথম ৬৭ খ্রিস্টপূর্বাব্দে চীনে হান বংশের শাসক মিনতাংয়ের দরবারে গিয়েছিলেন এবং চীন সম্রাট তাদের থাকার জন্য শ্বেতাম্বর বিহার নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে এরাও গেছিল, ধর্মরত্ন, কুমারজীব, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম গুণবর্ম নামে পণ্ডিতেরা পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে চীনে গেছিল। তারপর হচ্ছে শান্তিরক্ষিত, পদম সম্ভব, তারপর হচ্ছে কমলাশীল, স্তরমতি নামক পণ্ডিতেরা লালন্দা থেকে তিব্বতে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তো শান্তিরক্ষিত বৌদ্ধ ধর্মকে তিব্বতের রাষ্ট্রধর্ম করেছিলেন এবং তিব্বতে প্রথম বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। অষ্টম শতাব্দীতে ভারতীয় বৌদ্ধ পদসম্ভব চীনে লামা ধর্মের, যেটা বজ্রযান বলা হয়, প্রতিষ্ঠা করেছিলেন। তো এইগুলো একটু মনে রাখবে। 1889 সালে কম্বোডিয়া বৌদ্ধ ধর্মকে তাদের জাতীয় ধর্ম হিসাবে বিবেচনা করেছিলেন। তারপরে এখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের নাম দিয়েছি যারা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত ছিলেন। বসুমিত্র, মঙ্গলীপুত্র, তিস্য, উপগুপ্ত। যেমন উপগুপ্তের ব্যাপারে দিয়েছি, একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, তিনি মথুরার বাসিন্দা ছিলেন এবং হিয়ানসাং এর মতে মৌর্য সম্রাট অশোক উপগুপ্তের দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন এবং কলিঙ্গের রক্তক্ষয়ী যুদ্ধের পর অশোক উপগুপ্তের কাছে সংস্পর্শে আসেন এবং তার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মহেন্দ্র সংঘামিত্রার ব্যাপারটাতে তোমরা জানো যে এই দুজন অশোকের পুত্র এবং কন্যা ছিল, তারা হচ্ছে নেপালে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য, নেপাল বলছি, শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সেখানে বোধিবৃক্ষের শাখা নিয়ে গেছিলেন। তা বুদ্ধ ঘোষের ব্যাপারে দিয়েছি, নাগসেন, নাগা অর্জুন, এগুলো দেখে নেবে। আচ্ছা, অতীশ দীপঙ্কর, এখানে এই যে তিনি তিব্বতে গিয়েছিলেন শেষবারে, তোমাদের এই ঘটনাগুলো আমি বলেছি। তো এই হলো তোমাদের বৌদ্ধ ধর্ম, এগুলো ডিটেলস দেওয়া আছে, ভালো মতো করে পড়বে নোটটা, এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে আশা করি। এবারে তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো বৌদ্ধ ধর্ম নিয়ে। হ্যাঁ? বুঝতে পারলে তো? কারো কোনো সমস্যা আছে বা কোথাও যদি কনফিউশন থাকে জিজ্ঞাসা করে নিতে পারো। স্যার বলছিলাম বৌদ্ধ ধর্ম তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা 251 খ্রিস্টপূর্বাব্দে বললেন, কিন্তু কিছু বইতে 250 দেওয়া। এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। ওটাই 51টাই দিবে, 50টা দেওয়ার কি দরকার আছে। যেটা অপশন থাকবে ওটাই উপর নির্ভর করবে, তাই তো? হ্যাঁ, 51টাই তো আছে। আর তাছাড়া এই ধরনের, আর তাছাড়া দেখো, তোমাদের স্পেসিফিক সাল ধরে এগুলো করবে না আশা করি। এগুলো থেকে প্রশ্ন আসলে তোমাদের শতাব্দীগুলো তুলে ধরতে পারে, কোন শতাব্দীতে হয়েছিল, সাল ওইভাবে স্পেসিফিক দেবে না। আর এই ধরনের প্রশ্ন আসেওনি সাল ডিরেক্ট, আর দিলে তোমাদের যে সালটা কাছাকাছি থাকবে ওইটাকেই উত্তর করবে। আর ওই স্যার একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু বিভিন্ন বইতে, যেমন ধরো আমি যে বইটা পড়ছি সেটা হচ্ছে নেপালের তোরাই অঞ্চলে কপিলাবস্তু সরে লম্বিনী উদ্যানে এক শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টাব্দে। তা তুমি কি বলতে চাচ্ছ? নেপাল হবে? হ্যাঁ, তোমার প্রশ্নটা কি? তো প্রশ্ন না, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওইটাই। তো ওটাই তো আছে, আমার নোটেও তো তাই আছে। নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে রুমেনদেই বা লুম্বিনী গ্রামে, এখন বর্তমানে রুমেনদেই বলা হয়, সেই সময় লুম্বিনী বলা হতো। যেখানে যেহেতু সেখানে জন্মগ্রহণ করেছিল,
তো বুদ্ধদেব নিজেই অশোক তো নিজেই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। তার সম্মান প্রদর্শনের জন্য সেখানে তিনি ধার্মিক যে করটা ছিল, হ্যাঁ, বলিকর্তা, সেটাকে তিনি সমাপ্ত করে দিয়েছিল। আর ভূমিকর যেটা ছিল সেটা হচ্ছে কমিয়ে 6 ভাগের 1 ভাগ ছিল, ওটাকে 8 ভাগের 1 ভাগ করলো। স্যার বলছি গৌতম বুদ্ধের পিতা কি কপিলাবস্তুর প্রশাসক ছিলেন? হ্যাঁ, শাসকই তো ছিল। হ্যাঁ, ঠিক ঠিক আছে। হুম। আর কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো কিন্তু।